22 বছর মহাকালের হিসেবে সেটা হয়তো ক্ষণকাল, কিন্তু আমাদের জন্য এটাই মহাকাল। কেননা এই দীর্ঘ 22 বছর ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হারাতে পারছিল না ভারতকে। সেই 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সর্বশেষ ভারতের বিপক্ষে জয়। তারপরে এই 22 বছর সময়ে যে 10 বার মুখোমুখি, কোনোবারই জয়ের হাসি নিয়ে বাংলাদেশ শেষ করতে পারেনি। ভারত বাংলাদেশের কাছে অজেয়ই থেকে গেছে এবং ভারতের নাক উঁচু থেকে আরো উঁচুতে উঠে গেছে। বাংলাদেশকে তারা আসলে প্রতিদ্বন্দ্বী হিসাবে গোনাতেই ধরছিল না। তাদের ওই পেশাদার ফুটবল লিগ, আইএসএল সবকিছু মিলিয়ে টিলিয়ে এমন একটা জায়গায় ভারত চলে গিয়েছিল যে বাংলাদেশের ফুটবলটা তাদের কাছে তুচ্ছাতি তুচ্ছ হয়ে উঠেছিল। কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম, আমরা 22 বছর ধরে অপেক্ষায় ছিলাম একজন রূপকথার নায়কের। সেই রূপকথার নায়ক হামজা চৌধুরী, সেই রূপকথার ডালিম কুমার হামজা চৌধুরীর স্পর্শেই বাংলাদেশের মৃতপ্রায় ফুটবলে আবার প্রাণ জেগেছে। আবারও আমরা ভারতকে চোখ রাঙানি দিতে পারছি, যেইটার এক ধরনের ইঙ্গিত দিয়ে রেখেছিলাম ভারতে অ্যাওয়ে ম্যাচে, যেই ম্যাচটা আমরা ভালো খেলে ড্র করে এসেছিলাম। হামজা চৌধুরী যেইখান থেকে বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার পথ চলাটা শুরু হয়েছিল, আর এইবার তো ঘরের মাঠে আমরা ভারতকে হারিয়েই দিলাম। একজন হামজা চৌধুরী কিভাবেই না বাংলাদেশের গোটা ফুটবলটা বদলে দিচ্ছেন, কিন্তু যতটুকু হয়েছে এটাই কি যথেষ্ট? দেখুন, হামজা চৌধুরী আসলে কি পারেন না। এই যে অল্প কয়েকটা দিন এই বছরই জাতীয় দলের হয়ে তার ডেবু হয়েছে, তিনি একজন মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, অথচ মাঠের সর্বত্রই তাকে দেখা যাচ্ছে। বক্স টু বক্স মিডফিল্ডারও শুধুমাত্র বলা যাবে না, বল যেখানে সেইখানেই হামজা চৌধুরী। শুধুমাত্র মনে হচ্ছিল যে গোলকিপিংটা তিনি করছেন না, সেইটাও দেখা গেল যে ভারতের বিপক্ষে এই ম্যাচে এক অর্থে করে ফেলেছেন। ওই যে প্রথমার্ধের ওই সময়টা যখন আমাদের গোলকিপার মিতুল মার্মা তার এরিয়া ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন, ভারতের ফুটবলার ওইখান থেকে ফাঁকা বার পোস্টের দিকে শট নিয়েছিলেন, যেটা নিশ্চিত গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, এবং হামজা চৌধুরী ঝাঁপিয়ে পড়ে হাত দিয়ে না মাথা দিয়ে হেড করে সেই নিশ্চিত গোলটা তিনি বাঁচিয়ে দিলেন। অর্থাৎ হামজা চৌধুরী গোলকিপিংটাও পারেন। এর আগে যেটা হয়েছিল যে বাংলাদেশের জার্সি গায়ে বলছিলাম মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, অথচ তিনি ডিরেক্ট ফ্রিকিকে গোল দিচ্ছেন, কর্নার থেকে উড়ে আসা বলে ছবল মেরে হেডে গোল দিচ্ছেন, তিনি পেনাল্টি থেকে পানেনকা শটে গোল দিচ্ছেন, তিনি ওভারহেড কিকে, বাইসাইকেল কিকে অসাধারণ গোল তিনি দিচ্ছেন। কিন্তু সবকিছু ছাপিয়ে গেছে ভারতের বিপক্ষে বাংলাদেশের এই জয়, যেই জয়ে হামজা চৌধুরী হয়তো গোল করেননি, তবে এইটা যে তার কাছে কতটা মিনিংফুল ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় হামজা সেটা বুঝিয়ে দিয়েছেন, যখন তিনি বলছেন যে লেস্টার সিটির হয়ে তিনি যে এফএ কাপ জিতেছিলেন, ওই রকম ওর চেয়ে বেশি হচ্ছে গিয়ে বাংলাদেশের এই জয়টা, ভারতের বিপক্ষের এই জয়টা। হামজা বলছিলেন যে 18 কোটি মানুষকে আজ খুশি করতে পেরেছি, সেইটা আসলে পৃথিবীর আর কোথায় গিয়ে পারবো। এই যে লেস্টার সিটি ক্লাবকে যে তিনি এফএ কাপ জিতিয়েছিলেন, আমি দেখছিলাম যে লেস্টার সিটির এই শহরটার জনসংখ্যায় 6.25 লাখের মতো। ওই শহরের বাইরে লেস্টার সিটির পৃথিবী জোড়া আর ভক্ত কোথায় আছে বলেন? আর এই বাংলাদেশ জাতীয় দল, যেই দলটা দেশটাকে তার শেকড়ের টানে বেছে নিয়েছেন হামজা চৌধুরী, এবং সেইটা যে তিনি আসলে মনে প্রাণে ধারণ করেন, প্রতিটা মুহূর্তে সেইটা তিনি বুঝিয়ে দেন, সেইটা তিনি বাংলাদেশের পরাজয়ে বুঝিয়ে দেন, তার ওই প্রবল হতাশার ছবিতে আবার সেইটা তিনি জয়ও বুঝিয়ে দেন, যখন ভারতের বিপক্ষে এই জয়ের পরে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে নিয়ে ওই রকমভাবে সবার সঙ্গে উল্লাসে মেতে ওঠেন, দর্শকদের সঙ্গে সেলফি তোলেন, সতীর্থদের সঙ্গে সেই রকমভাবে একটা উৎসবে রঙিন করে তোলেন ঢাকায় আমাদের জাতীয় স্টেডিয়ামের সেই ফুটবল মঞ্চটা। একজন হামজা চৌধুরী এসে বাংলাদেশের ফুটবলটাকে পুরোপুরি পাল্টে দিয়েছেন, এবং তার স্পর্শে এখন পৃথিবীর নানান দেশের আমাদের যারা এই ফুটবল প্রতিভারা রয়েছেন, ফুটবল রত্নগুলো যে রয়েছে, তারাও বাংলাদেশের জার্সিতে খেলার জন্য এখন কতটা উদ্গ্রীব, এবং এইটা যে তাদের কাছেও কতটা মেইন করে। যে সমিত সোমের কথা, তাকে যে কেউ একজন বলেছিলাম কালকে, ওই যে কমেন্টিতে শুনছিলাম যে ভারতের বিপক্ষে জিততে হবে নো ম্যাটার হোয়াট। আমরা দেখছিলাম যে জায়েন আহমেদ ম্যাচ শেষে তিনি তার বাবার সঙ্গে গিয়ে গ্যালারিতে কিভাবে তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবলাররা কিভাবে উল্লাস করেছেন। ভারতের বিপক্ষে এই জয়টা আসলে কতটা মিনিংফুল আমাদের জন্য। আমরা এই জয়ের মাধ্যমে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করিনি, আমরা এশিয়া কাপও কোয়ালিফাই করিনি, বরং আমরা এই যে এই গ্রুপটাতে 4 দলের মধ্যে 3 নম্বরে রয়েছি, তবে ভারতকে 2 পয়েন্টে রেখে আমরা 5 পয়েন্টে পৌঁছে গেলাম।
কিন্তু ভারতের বিপক্ষে এই যে 2003 সালে যেই সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জয়ের পর যে 10টা ম্যাচ বাংলাদেশ খেলেছে, তার মধ্যে আমরা 4টা ম্যাচ হেরেছি, 6টা ম্যাচ ড্র করেছি, কিন্তু কোনো ম্যাচ যে জিততে পারিনি। অবশেষে যে ভারত আমাদের বুকের উপরে যে পাথর হয়ে চেপে বসেছিল, সেই পাথরটা সরিয়ে ভারতকে যে আমরা হারাতে পারলাম, সেইটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক 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 বড় অর্জন নিঃসন্দেহে। সেইটা আমরা এশিয়া কাপ কোয়ালিফাই না করতে পারলেই বা কি, সেইটা আমরা ধরেন এই বছরে কেবলমাত্র দ্বিতীয় জয় পেলেই বা আসলে কি। দেখুন, হামজা চৌধুরীরা আজকে যেই বিপ্লবটাকে একটা পূর্ণতা দেওয়ার পথে নিয়ে যাচ্ছেন, যেটা শুরু করেছিলেন জামাল ভুঁইয়া, যিনি বাংলাদেশে এরকম প্রবাসী ফুটবলারের ট্রেন্ডটা শুরু করেছিলেন, সেই ট্রেন্ডটা চালু করেছিলেন। এবং সেই জামাল ভারতের বিপক্ষে কখনোই ম্যাচে জিতেনি। হ্যাঁ, এই ম্যাচটাতেও তিনি খেলেননি, কিন্তু সেই জয়ের অংশীদার তো তিনি হলেন। এবং এখন যে এসে আমরা এই বছরে এতদিন পর্যন্ত শুধু ভুটানের বিপক্ষে আমাদের একটা জয় ছিল, এবং এই এশিয়ান কাপ বাছাই পর্ব আগের 4 ম্যাচের মধ্যে আমাদের 2টা পরাজয় এবং 2টা ড্র মাত্র ছিল। সো কম্পিটিটিভ ম্যাচে এইটাই আমাদের ফার্স্ট ভিক্টরি এই বছরে। তো এই বছর আমরা 8টা ম্যাচ খেলেছি। আমি যেটা বলছিলাম যে এই সবাই আমরা উল্লাস করছি, সবাই আমরা উচ্ছ্বাস করছি, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এই উন্মাদনাটা কাজে লাগাতে হবে। ফুটবলের এটা কেবলমাত্র বিপ্লবের শুরুটা হলো, সেটা মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে, একটু জ্ঞানী কথাই বলি, যে ফুটবল কিন্তু জাতীয় দল কেন্দ্রিক খেলা মূলত না, ফুটবল মূলত ক্লাব কেন্দ্রিক খেলা। জাতীয় দলকে কেন্দ্র করে বাংলাদেশে যে ফুটবল উন্মাদনাটা আবার শুরু হয়েছে, জামাল যেটা শুরু করেছিলেন, এখন হামজা, সমিত, ফাহমিদুল, জায়ান, তারা এসে যেইটা একটা ব্যাপক আকার ধারণ করেছে, যেটাকে তারা পূর্ণতা দিচ্ছেন, এই উন্মাদনাটা কাজে লাগিয়ে আমাদের ক্লাব ফুটবলটাকে আসলে রিভাইভ করতে হবে, আমাদের ঘরোয়া ফুটবলটাকে রিভাইভ করতে হবে। আমাদের যেই দর্শক উন্মাদনা, আমাদের যে মিডিয়ার উন্মাদনা, এই জাতীয় দল কেন্দ্রিক, জাতীয় দল ঘিরে হয়েছে, সেইটাকে আসলে আমাদেরকে সত্যিকার অর্থে যদি আমরা ক্লাব ফুটবলের দিকে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রেই আমাদের এই ফুটবল বিপ্লব একটা পূর্ণতা দিকে যাবে। হামজা চৌধুরী যেটা বলছিলেন যে 18 কোটি মানুষকে খুশি করতে পারছে, সেইটা আর কোথায় পাবো? লেস্টার সিটিকে এফএ কাপ জিতিয়েও তিনি ওই 5-6 লাখ মানুষকেই খুশি করতে পেরেছেন, সেইখানে 18 কোটি মানুষ। এবং আমাদের চাওয়া যে অনেক বড় কিছু তা না, বাংলাদেশের ফুটবল যে ওয়ার্ল্ড কাপ জিতে ফেলবে তা না, ওয়ার্ল্ড কাপ খেলে ফেলবে তাও না, কিন্তু আমরা ফুটবলে অন্ততপক্ষে এই দক্ষিণ এশিয়ার পরাশক্তি হতে চাই। দক্ষিণ এশিয়াতে আমাদেরকে যেন সবগুলো দলের যেন বাংলাদেশকে গোনায় ধরতে চাই, সেরকম একটা অবস্থাতে আমরা যেতে চাই। এবং ভারতকে হারানোর যে বড় অক্সিজেন, বড় অনুপ্রেরণা এই ক্ষেত্রে আর কি হতে পারে আমাদের সেই অবস্থাটা কিকস্টার্ট করার ক্ষেত্রে? 22 বছর, যেটা আমি বলছিলাম যে মহাকালের হিসাবে সেইটা হয়তো বা ক্ষণকাল, কিন্তু আমাদের হিসাবে এইটাই মহাকাল। ভারতকে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে হারাতে পারাটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় অর্জন। এবং ফুটবলে এতদিন পর যখন আমরা এরকম একটা জয় পেয়েছি, এই সুযোগটা আমাদের আসলে কাজে লাগাতেই হবে, এবং এইটাকেই আমরা বেস ধরে বাংলাদেশের ফুটবল বিপ্লবটাকে একটা পূর্ণতার দিকে নিয়ে যেতে হবে সবাই মিলে। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোম, আমাদের শেখ মুরসালিন, রাকিব, সবাই মিলে, দর্শক, মিডিয়া, প্রত্যেকেই মিলে আমরা ভারত জয়ের এই সেলিব্রেশনের পাশাপাশি আমাদের ফুটবলটা যেন সত্যিকার অর্থে পুনর্জীবিত হয়, সেই চেষ্টাটাই আমাদের সবারই করতে হবে। আর আমাদের ফুটবল রূপকথার একজন ডালিম কুমার হয়ে হামজা চৌধুরী তো আছেনই।